মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনার কাছে কি মনে হয় যে জামাত চিঠি দিয়েছে বা হচ্ছে নির্বাচন কমিশনকে এবং দল থেকে বহিষ্কার করেছে, এতটুকুই কি আসলে মানে জামাতের যে অবস্থানটি আপনার কাছে কি মনে হয় যে তার কাজ কি শুধু এই বহিষ্কার করাই, এতটুকু? আমরা যতটুকু মানে জামাতের ব্যাপারে দেখি, মানে জামাতে ইসলাম তাদের ব্যাপারে যতটুকু বলেন যে তারা তো আল্লাহর আইন চান এবং সৎ লোকের শাসন চান। মানে এখন যারা বিএনপি করেন বা কমিউনিস্ট পার্টি করেন বা অন্যান্য দল করেন, তারা তো একটি আদর্শ ভিত্তিক ওরকম ধর্মীয় আদর্শ ভিত্তিক দল না। তারা যেহেতু আমাদের ইসলাম ধর্মর ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করেন, এই বিষয়টা নিয়েই তারা মানে নিজেদেরকে এগিয়ে নিতে চান। তা তাদের কাছে তো আসলে আমরা কি আশা করব, যে তাদের দলে যারা যাবেন বা তারাও এতদিন বলে আসছেন, তাদের দলের কিন্তু লেয়ার বাই লেয়ার চেক করে করে তারপরে একজনকে মানে উপরে ওঠেন। তো তারা এমন একজনকে এমপি পদে মনোনয়ন দিলেন, যেই ভদ্রলোক মানে এই যে আজকেও তার আরেকটা মানে ভিডিও দেখা যাচ্ছে, মানে যেটা আগের আর কি, মানে এটা নিয়ে দুটো হলো আর কি, এবং আরো বলা হচ্ছে যে এরকম হয়তো আরো থাকতে পারে। তা আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে জামাতের একজন এমপি, তাকে এখন জামাত বহিষ্কার করেছে, অবশ্যই এটাকে আমরা স্বাগত জানাই যে জামাত ইসলাম অবশ্যই এটাকে মানে স্বীকার করে নিয়ে তাকে দল থেকে বহিষ্কার করেছে। কিন্তু এই লোকটা ঢুকলো কেমনে জামাতে, বা এই পর্যায়ে গেল কেমনে, তো এমপি নমিনেশন পেলো কেমনে, তো এবং তাকে জামাত ইসলাম কি এতদিন পর্যন্ত টের পায়নি? আমারই একজন সাবেক সহকর্মী, যিনি একজন মানে একটি বড় দৈনিক পত্রিকার একটি উচ্চ পদে আছেন, উনি জামাত সংশ্লিষ্ট, তো উনি নিজেও আজকে একটা পোস্ট দিয়েছেন এবং সেখানে উনি বলছেন যে ওই স্থানীয় জামাতের লোকজন এই বিষয়টা জামাতের শীর্ষ পর্যায়কে কিন্তু আগের থেকে জানিয়ে আসছিলেন যে এই ভদ্রলোকের আর এ ধরনের অনেক কিছু এসছিল আর কি, মানে তারা জানতে পারছিল, কিন্তু জামাত ইসলামের শীর্ষ পর্যায়ে কিন্তু তখন এটাকে গা করেননি। তারপরে এটা যা হোক, এটা কোনোভাবে তো এটা ফাঁস হয়েছে বা এই পর্যায়ে এসছে। এটা যদি এখন কথাটা হচ্ছে যদি ফাঁস না হতো, তাহলে তো আর আমরা এটা জানতে পারতাম না, জামাত ইসলাম এটা তাকে বহিষ্কার করতো না। আরেকটা জিনিস আমার কাছে খুব দৃষ্টিকটু লেগেছে, যে জামাত একটা আদর্শিক রাজনীতি করে, আমি স্বীকার করি, কিন্তু যখন এই ঘটনাটা ঘটার পর তার অ্যাক্টিভিস্টরা এই যে সোশ্যাল মিডিয়াতে বা অন্যরা এমন একটা করলো যে না এটা এআই জেনারেটেড, এটাকে অস্বীকার করার চেষ্টা করলো, তারপরে বিভিন্ন অজুহাত দেওয়ার চেষ্টা করলো যে উনি তো বিয়ে করেছেন, মানে ঠিক করেছেন, এরকম বিভিন্ন ধরনের এটাকে গা বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু এটা আসলে পরে ধোপে টিকেনি, তার কারণ জিনিসটা বেশি ফ্লেয়ার আপ হয়ে গিয়েছে। এখন এখানে কয়েকটা প্রশ্ন করা যায়, আমি যদি একটু কৌতুকও করি আর কি, আশা করি আমাদের যিনি জামাত ইসলামের আছেন উনি এটাতে মাইন্ড করবেন না, যে উনি তো প্রথম যেই মেয়েটার সাথে মানে ভিডিওটা বের হলো, সেটা বের হওয়ার পরে বলা হলো যে উনি একে বিয়ে করেছেন, তাই তো, যে কাজী সাহেবকে বিয়ে করেছেন। এটা নিয়ে আবার আসলো যে না, কাজী তো মনে হয় আগের ডেটে মানে স্বাক্ষর করেননি, এরকম কিছু আসলো। তো এখন আবার আজকে আরেকজনের সাথে তার ভিডিও পাওয়া গেছে, মানে গতকালকে পাওয়া গেছে, এটা প্রকাশিত হয়ে গেছে, এনটিভিতে এটা দিয়েছে, আমার কাছে স্ক্রিনশটও আছে এনটিভির। তাহলে কি আমি বলবো যে তাহলে কি মানে উনি কি কাজী সাথে নিয়ে ঘুরবেন, যে আরেকজন করে এরকম নারীর সাথে ওনার ছবি আসবে, আরেকটা করে কাজী দিয়ে একটি করে কাবিননামা আসবে? জিনিসটা খুবই দৃষ্টিকটু। তা যা হোক, জামাত ইসলাম যেটা করেছে সেটা সঠিক কাজ করেছে দল হিসাবে, যে তাকে বহিষ্কার করেছে, এবং তারা যতটুকু জানি যে সংসদে তারা চিঠি দিয়েছে, তারা স্পিকারকেও চিঠি দিচ্ছে, যে বিষয় নির্বাচন কমিশনকে চিঠি দিচ্ছে। এখন আইনের বিষয়টা কি? আইনের বিষয়টা হচ্ছে যে নৈতিক স্থলন হোক আর যাই হোক, তাকে বহিষ্কার করা হোক, তার সংসদ সদস্য পদ কিন্তু বাতিল হয় না, যতক্ষণ পর্যন্ত না সংসদ থেকে বা স্পিকার এই বিষয়ে নির্বাচন কমিশনকে কিছু না জানান। এই বিষয়টা আজকে ক্লিয়ার করেছেন নির্বাচন কমিশনার মাসুদ সাহেব। এখন আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, এটা হয়তো আমি ওই জামাত ইসলামের যিনি আছেন ওনাকে করতে পারি, যে ওনারা তো অন্যান্য দলের ব্যাপারে আমি কোনো প্রশ্ন করব না, অন্যান্য দলেরও অনেকের ব্যাপারে এরকম ধরেন নারী ঘটিত বা অন্যান্য বিষয়ে স্থলনের ঘটনা পাওয়া যায়, মানুষ মাত্রই যেহেতু পাপ করে, মানুষের এরকম পাওয়া যায়। কিন্তু আমরা কি জামাত ইসলামের কাছ থেকে ওনাদের কথা অনুযায়ী যে আরো বেশি স্বচ্ছতা এবং এই বিষয়গুলোতে আরো বেশি মানে সৌকর্য বা সাবধানতা আশা করতে পারি না? নিশ্চয়ই। মোস্তফা ফয়সাল পারভেজ, আশা করি আপনি উত্তর দিবেন। ধন্যবাদ আপনাকে। আসলে এটা যারা জামাত করে তাদের জন্য যেমন কষ্টকর হয়েছে, যারা জামাতকে পছন্দ করেন না কিংবা জামাতকে দূর থেকে দেখেন, জামাতের আলোচনা পর্যালোচনা করেন, ভালো পরামর্শ দেন, তাদের জন্য এটা কষ্টকর হয়েছে। জামাতকে যারা একেবারে ঘৃণা করেন তারাও কিন্তু এটাতে শকড যে একটা দলের এমপি হয়ে এ ধরনের ঘটনায় জড়িত হয়েছে। কারণ জামাত একটি আদর্শিক সংগঠন, তাদের
নৈতিক কিছু জায়গা রয়েছে, যেমন দুইটি মেজর জায়গা আছে, একটা ফিনান্সিয়াল জায়গা এবং নৈতিক জায়গা। এই দুইটা জায়গায় যদি জিরো টলারেন্স, সেটা হোয়াট এভার হিজ আইডেন্টিটি, সে যে হোক না কেন, সে দলের যদি শীর্ষ ব্যক্তি হয়ে থাকে, এই দুইটা জায়গায় নৈতিক পদস্খলন হলে তার সঙ্গে সঙ্গে জামাত তার গঠনতন্ত্রের 62 নম্বর ধারা অনুসারে তার রকুনি বাতিল করে দল থেকে বহিষ্কার করে। তো স্বাভাবিকভাবে এটা আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত ছিল, সকলের জন্য অনাকাঙ্ক্ষিত ছিল, জামাত ইসলামের মতো একটি দলের জন্য অবশ্যই অনাকাঙ্ক্ষিত। যে এটা আমার কাছে মনে হয় ভাই যেটা বলেছে কেন্দ্রীয় সংগঠন জানতো কি জানতো না, এটা আমার কাছে মনে হয় জানলে এত দূর আসতো কিনা আমার কাছে মনে হয় না। বাট এই ব্যক্তিকে ডিফেন্ড করার মতো 1% অবস্থান কখনোই আমি করছি না, কোনো পজিশনও নাই, তাকে ডিফেন্ড করার মতো কোনো যুক্তিও নাই। বাট তিনি যা করছেন শতভাগ ভুল করেছেন, কোনো সন্দেহ নেই। এবং জামাত কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন নির্বাচন কমিশনে এবং স্পিকারের কাছে দুই জায়গায় জানিয়েছে। কেন জানিয়েছে? স্পিকারের মাধ্যমে নির্বাচন কমিশনে জানাতে হবে, শুধু বহিষ্কার করলে কিন্তু তার সশস্ত্র পদ যায় না। ইতিপূর্বে আমরা দেখেছি 2004-5 দিকে যখন রাজশাহীতে জঙ্গি ইস্যু শুরু হয়, তখন রাজশাহীর একজন এমপি আবুহিনা মোস্তফা, নাকি নামটা ভুলে গিয়েছি আমি, উনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একটা বক্তব্য দিয়েছেন, যাতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন কিন্তু তার এমপি পদ কিন্তু যায় নাই। এরপরে আপনার লতিফ সিদ্দিকের ক্ষেত্রে কিন্তু একই ঘটনা ঘটেছে, দল থেকে বহিষ্কার হয়েছিল লতিফ, ততক্ষণ পর্যন্ত তার এমপি তো যায় না যখন তিনি নিজ থেকে পদত্যাগ করেছেন, পদত্যাগ করার পর গিয়েছে। শুধু স্বাভাবিকভাবে এখানে যে বিষয়টা আছে সেখানে হলো জামাত এট দ্য সেম টাইম স্পিকারকে নক করেছেন, এবং আমার কাছে মনে হয় এই ব্যক্তির উপর প্রেশার থাকবে, কারণ জামাত এখানে একজন এমপি থাকবে কি থাকবে না এই চিন্তা করছে না। জামাত যে আদর্শিক জায়গাতে এক বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি নয়। অবশ্যই আপনি প্রশ্ন করতে পারেন এটা জামাতের মতো একটা সংগঠন এই জায়গাতে এত কিছু হওয়ার পরেও এটা হলো কেন। আপনি জানেন যে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, এবং আমাদের দলের অভ্যন্তরে তাকে সবাই মুক্তিযোদ্ধা বলেই ডাকে, কারণ জামাতের মাত্র এই সংসদে 2 জন এমপি মুক্তিযোদ্ধা, যদি 5-7 জন ইলেকশন করেছিল, 2 জন নির্বাচিত, তার মধ্যে তিনি একজন। এবং তিনি কিন্তু নট অনলি দিস টাইম, তিনি 1991 সালে, 2001 সালেও এমপি হয়েছিলেন, 2018 সালে তিনি প্রার্থী ছিলেন ধানের শীষ থেকে তিনি নির্বাচন করেছেন, এবং নির্বাচন চলা অবস্থায় তার স্ত্রী এবং কন্যাকে কিন্তু সে সময় আওয়ামী পুলিশ গ্রেপ্তার করেছিল। বাট এই যে ঘটনাটা ঘটেছে সম্প্রতি, এখানে আমি আবার বলছি তাকে ডিফেন্ড করার 1% কোনো যুক্তি নেই। বাট কিছু প্রশ্ন তাকে বহিষ্কার করার পরেও কিছু প্রশ্ন আসলে থেকে যাচ্ছে অবশ্যই। যেমন ধরেন তার ড্রাইভার সংক্রান্ত একটা বিষয় চলে আসে, ড্রাইভার সংক্রান্ত যে মেয়েটা সেই ড্রাইভারের আপন ভাগ্নি, যে লোকগুলো তাকে যে বাসাটায় নিয়ে গেছে এটা ড্রাইভারের পরিচিত বাসা, যে লোকগুলো তাকে ভিডিও করেছে এটা তো ড্রাইভারের পরিচিত লোক। তো এই বিষয়গুলো একটু হয়তো বা কিছু প্রশ্ন থেকে যায়। এমনও হতে পারে যে শুরুতেই ড্রাইভার হয়তো বা বিষয়টা কোনো এজেন্সিকে জানাইছে কিনা, আমরা শিওর না, কিংবা কোনো গোষ্ঠীকে জানাইছে কিনা। আপনি কিছুক্ষণ আগে বললেন যে আপনি এই বিষয়টিকে কোনোভাবে ডিফেন্ড করার সুযোগ নেই, কিন্তু এখন আপনি আবার এটাকে এভাবে বলছেন যে ড্রাইভারের সাথে কোনো এজেন্সি, প্লিজ, যেমন ধরেন এআই সংক্রান্ত একটা কথা আছে, আমি যখন নিজ ভিডিওটা দেখেছি, আপনারা কি এখনো বিশ্বাস করেন যে এটি এআই দিয়ে করা ভিডিও যেসব প্রকাশিত হয়েছে? বাট যারা এই ভিডিওটা ছেড়েছে তারা ওখানে 2023 সালে একটা ডেট দিয়েছিল, শুরুতে তার 2023 সালে একটা ডেট দিয়েছিল, যার কারণে কিন্তু এই সংক্রান্ত একটা আলোচনা চলে আসছিল, এবং পরবর্তীতে দেখা গেছে নো, এটা 2023 সালের, এটা 2026 সালের ভিডিও। সুতরাং এই এআই সংক্রান্ত যে বিষয়টা রয়েছে আমার কাছে মনে কনফিউশন এই কারণে লেগেছিল। দেখেন জামাত দল হিসেবে কি করেছে, জামাত দল হিসেবে অভিযোগটা পাওয়ার পর একটা বিবৃতি দিয়েছে যে আমরা দ্রুততম সময়ের মধ্যে এটা জানার চেষ্টা করছি এবং আমরা এটা জানাচ্ছি, এবং জামাত দ্রুত গতিতে কিন্তু তার পরিবারের সদস্যের সাথে কথা বলেছে, কথা বলার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে এটা কোনো ঘটকের মাধ্যমে তার দ্বিতীয় বিয়ে হয় নাই, পদ্মা লঙ্ঘনের একটা ঘটনা ঘটেছে, যার কারণে জামাত কিন্তু ইমিডিয়েটলি। আপনি বলছেন যে এই ঘটনাটা তার দ্বিতীয় কোনো বিয়ের ঘটনাটা ঘটেনি, তাহলে ওনার ওয়াইফও তো হচ্ছে ভিডিও বার্তায় বলেছেন যে তার সম্মতি ঘটেনি, তাই বলছি না, আমি বলেছি যে কোনো ঘটকের মাধ্যমে তার দ্বিতীয় বিয়ের যে আয়োজনটা হচ্ছে এটা হয় নাই, দ্যাট মিন্স তার হয়তো ব্যক্তিগতভাবে যোগাযোগের মাধ্যমে হয়েছে। তো এটা জামাত ইসলামের কাছে পদ্মা লঙ্ঘন এবং নৈতিক জায়গাতে এটা পদস্খলন জামাত মনে করে, যার কারণে কিন্তু জামাত তাকে বহিষ্কার করেছে, এবং বহিষ্কার করার সাথে সাথে কিন্তু জামাত এট দ্য সেম টাইম তার জন্য সংসদ সদস্য পদটাও চলে যায়। না, আপনারা শুধু ওনার সদস্য পদ বাতিল হোক অথবা ওনাকে বহিষ্কার করছেন এখানেই আটকে আছেন, কিন্তু উনি যে নাবালিকা একটা মেয়ের সাথে এই ধরনের একটি সম্পর্কের মধ্য দিয়ে গেছেন, এটি তো প্রথমত আইনত দণ্ডনীয় অপরাধ বাংলাদেশের আইন অনুযায়ী। উনি একজন সংসদ সদস্য, উনি তো একজন সাধারণ আমাদের মতো মানুষ নন।
উনি তো ভোটে, আমাদের মতো মানুষের ভোটে তিনি আমাদের প্রতিনিধিত্ব করবার জন্য সংসদে উপস্থিত হয়েছেন। যিনি আইন প্রণেতা, তিনি যদি আইন না জানেন অথবা আইন ভঙ্গ করেন, তাহলে আসলে দিন শেষে তার শাস্তির বিধানটা কি হওয়া উচিত? ফজলে হুদা বাবুল, আপনার কাছে এই প্রশ্নটা আমি রাখতে চাই, এবং একই সাথে যে সংসদ সদস্য পদ খারিজের যে বিষয়টি বারবার আসছে, এটা আমরা কম বেশি যতটুকু জানি যে তিনি নিজ থেকে পদত্যাগ না করা পর্যন্ত এবং একই সাথে যদি দলের বিপক্ষে ভোট না দেওয়া পর্যন্ত ওনার আসলে সদস্য পদ বাতিল হওয়ার কোনো সুযোগ আসলে নেই। সেই জায়গায় আমরা আসলে জানি না শেষ পর্যন্ত তিনি কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, কিন্তু এ ধরনের ঘটনার মধ্যে পড়তে হচ্ছে বর্তমান সংসদকে। আমাদের মতো সাধারণ মানুষের কাছে এটি অনেক দুঃখজনক। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আমি জি। বলছিলাম, আপনি আপনি যথার্থই বলেছেন। দেখুন, আহ, জামাতে ইসলাম তাদের নিজস্ব আদর্শ নিয়ে রাজনীতি করে। এই আদর্শ ভুল ঠিক বা ঠিক নেই, এই জিনিসগুলো জনগণ করবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের তাদের নিজস্ব আহ, আদর্শ থাকে, সেইটা জনগণ বিচার করে গণতান্ত্রিক ধারায়। এইখানে সমস্যাটা কোথায় হয়েছে জানেন? ধর্ষণ তো হয়েছে, হয়তো ডিগ্রি কমে গেছে, কিন্তু আশ্চর্যজনক ভাবে যখন একটা দল ইসলামিক নাম দেয়, ইসলামিক নামটা ব্যবহার করবার পর সেই দলের নতুন কোনো সদস্য নয়, কিন্তু যে এমন না এইবারে উনি জামাতের এমপি হয়েছেন। এর আগের বার ডক্টর মোস্তফা ফয়সাল খুব টেকনিক্যালি একটু শব্দ বলেছেন, ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন। আসলে ওই সময় আমি শেষ করি, আপনি সঠিক বলেছেন, কিন্তু বলিনি আপনি ভুল বলেছেন, কিন্তু বলার মধ্যে একটু অর্ধ গ্লাস খালি ছিল আর কি। তো সেটা আমি বলছি, সেটা হচ্ছে এটা একটা জোট নির্বাচন ছিল, আমাদের প্রতীক নিয়ে তারা ইলেকশন করেছেন, বাট জামাতের প্রার্থী হিসেবেই নির্বাচন করে, 4 দলীয় ঐক্য জোট হিসেবেই করেছেন। তো কিন্তু উনি শুধু জামাতের রোকন নয়, কিন্তু উনি কিন্তু জামাতের একজন মজলিসে শুরার সদস্য, পরীক্ষিত নেতা, এবং সংসদে কিন্তু সামনের সারিতে বসা নেতা। তো এই নেতার কে নিয়ে যে এই যে এআই বিয়ে করেছে করেননি, ক্যাবিন, এইসব বাহানাতে না, যে তারা, হ্যাঁ তারা আরেকটা কথা জামাত ইসলাম বলছেন যে আমরা তাকে দ্রুত সময়ে বহিষ্কার করেছি। এর চেয়েও দ্রুত সময়ে বিএনপি বহিষ্কার করার ইয়ে আছে, এবং স্বপ্রণোদিত হয়ে মামলা করার ইতিহাস আছে। 1 ঘন্টার মধ্যে হয়েছে। ইভেন যখন আমাদের দলের নেতা দেশের বাইরে ছিলেন, এর চেয়ে অনেক কম এবং লঘু অপরাধে আমরা সেই কর্মীর বিরুদ্ধে বা সেই নেতার বিরুদ্ধে আমরা কোর্টে দলীয় মানুষ, যে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, যে তার বিরুদ্ধে মামলা করেছেন। আমার নওগাঁতে এই ইতিহাস আছে। যে আপনারা ধোয়া তুলসী পাতা ওই গল্পটা ওইভাবে, যেটা আবু রুশদ ভাই বলেছেন যে হ্যাঁ ওনারা আদর্শের রাজনীতি করে, আমরা অনাদর্শের রাজনীতি করি না রুশদ ভাই। যে এই জিনিসটা আমাদের কিন্তু একটু কেয়ারফুলি খেয়াল রাখতে হবে। ওনাদের আদর্শ ওনাদের কাছে, আমাদের আদর্শ এটা আদর্শ, এবং সেটা যে আদর্শই হোক। হ্যাঁ, ইসলামিক শব্দটা আমরা ব্যবহার করি না। আপনি যদি মানে 1971 সালের প্রেক্ষাপটগুলো দেখেন, জামাতে ইসলাম এবং তাদের সেই অঙ্গ সংগঠনগুলোর সেই সময় নারী ধর্ষণ বা নারীকে পাকিস্তানিদের হাতে তুলে দেওয়ার এরকম বহু ইতিহাস লিপিবদ্ধ করা আছে। আপনি যদি সাম্প্রতিক গুলো দেখেন, আপনি দেখবেন মির্জাগঞ্জে, পটুয়াখালী 2006 সালের জুলাই মাসে পটুয়াখালীর মির্জাগঞ্জে তাবিজ দেওয়ার নাম করে নিজ ঘরে ডেকে এক নারীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মাহবুব নামে এক স্থানীয় জামাত নেতাকে পুলিশ গ্রেপ্তার করে। এইবার আসলে আমার নওগাঁর আমি ঘটনাটা বলি। নওগাঁতে 2025 সালের সেপ্টেম্বর মাসে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ওঠার পর নওগাঁর এক জামাত নেতাকে দল থেকে বহিষ্কার করার ঘটনা ঘটে। সাতক্ষীরায় 2026 সালের জুলাই মাসে সাতক্ষীরা 4 আসনের সাবেক জামাত সংসদ সদস্য গাজী নজরুলকে নিয়ে আমরা এই কথাটা বলছি। এরপর আসেন, শুধু এই এই বিষয় না, নারী কেলেঙ্কারি নয়, দুর্নীতির কথাই যদি আমরা আসি, সংসদে কিন্তু মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী চ্যালেঞ্জ দিয়ে বলেছেন ইসলামী ব্যাংকের টাকা, কত টাকা কোথায় গিয়েছে, কিভাবে ব্যবহৃত হয়েছে।
আপনি যদি আমার আসনের কথায় আসে, জামাতের নতুন কোনো রোকন নয়, এবং ওনাদের ইসলামী ব্যাংকের ডাইরেক্টরও ছিলেন উনি। উনি অনেক পোস্টে, মহিলা কলেজের সভাপতি হওয়ার জন্য 4 বার উনি হাইকোর্টে রিট করেছে। অথচ এই গত 12ই জুলাই জামাতের সেক্রেটারি উনি কিন্তু একটা সার্কুলার জারি করেছেন যে রোকন পুরুষরা গার্লস কলেজে যেতে পারবে না, চাকরি করতে পারবে না, কিংবা রোকন নারীরা পুরুষদের ইয়েতে কাজ করতে পারবে না, এরকম সার্কুলার কিন্তু এসেছে আমাদের। এটা সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়াতেও এসেছে। তো এই যে দ্বিচারিতা, এই জিনিসগুলো থেকে জামাতকে বের হয়ে আসতে হবে, না হলে এর সুযোগ কিন্তু অন্যরা নেবে। দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে আমার এখানকার এটা কিন্তু মেইনস্ট্রিম মিডিয়াতে এসেছে, এনটিভিতে এসেছে, কিন্তু জামাত কিন্তু কোনো ইয়ে নেয়নি। কারণ ওই যে এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়নি, কারণ ভাইরাল হইতে দেয়নি। সোশ্যাল মিডিয়াটা অ্যাবসলিউটলি একটা গোষ্ঠীর দখলে থাকে। তো যে কথাটা আমি বলতে চাই, এটা জামাতের এমপির ক্ষেত্রে, এটা যে কারো হতে পারে, একজন পার্লামেন্ট মেম্বার হিসেবে। দেখুন, এদেশের রাজনীতিবিদদের মানুষ কিন্তু সম্মানের চোখে সবাইকে দেখে না। কাজে আমাদের সেই ডক্টর মোস্তফা ফয়সালও এবার নির্বাচন করেছে, উদীয়মান নেতা, আমাদের উত্তরাঞ্চলের মানুষ। আমাদের সকলকে এই জিনিসগুলো এক বাক্যে কন্ডেম করা উচিত। এটা নিয়ে ফার্দার ডিসকাশনের সুযোগ নাই। সমাজ নষ্ট হয়, আমরা এক দল আরেক দলকে আমরা দোষারোপ করতে থাকবো, কিন্তু দিন শেষে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে যদি সমাজের আইডল হিসেবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে না পারি, এবং সেই ধরনের মানুষকে আমরা যদি চুজ করে সমাজে প্রতিষ্ঠিত না করি, তাহলে কিন্তু আগামীতে রাজনৈতিক নেতৃত্বের এই যে একটা সময় যেটা আপনি ছিল, যে নতুন মৌলানা রাজনৈতিক ভাসানী নেতৃত্বের ছিল। কথা বলছিলেন, অবশ্যই এবারের সংসদে সবচেয়ে বেশি নতুন নেতৃত্ব এবং প্রথমবারের মতো সংসদ সদস্য অনেকেই আছেন, কিন্তু একই সাথে এমন কিছু মানুষও আসলে আমরা দেখি যারা হচ্ছে আদতেও সাধারণ মানুষের কাছে তেমন গ্রহণযোগ্যতার, আপনি বারবার কথা বলছিলেন, সেটা জামাত ইসলামেরই আসলে এমপি আমির হামজার কথা যদি আসলে আমরা বলি, মানে এই যে নানা ধরনের ভাষা ব্যবহার করা, এবং একই সাথে যখন এই দলেরই আরেকজন এমপির এই ধরনের ঘটনা আসলে সামনে আসে, রাজনৈতিক ধারা একরকম, আর রাজনীতির সাথে যারা জড়িত যে ব্যক্তিগুলোকে তাদেরকে নিয়ে সাধারণ মানুষের চিন্তাধারা আরেক রকম। মানে এটা যদি বলেন যে দেখেন, মানে এই বিষয়টা এখানে তো উনি একজন এমপি বিএনপির, মানে উনি খুব ভালোভাবেই বলেছেন যে আসলে দেশের মানুষ আমাদের মানে এমপিদেরকে বা সংসদ সদস্যদেরকে কিভাবে দেখেন, কে তাকিয়ে থাকেন। এই বিষয়টা আইনগতভাবে যাই হোক না কেন, আপনি আইনের কথাটা বাদ দেন, এটার বড় ইমপ্লিকেশনটা কি? সামাজিক ইমপ্লিকেশনস, এক্স্যাক্টলি। হ্যাঁ, নৈতিক ইমপ্লিকেশনস। যেমন ধরেন আপনি নৈতিকতা একটা জিনিস, আইন আর একটা জিনিস। যেমন আপনি ধরেন বাংলাদেশে যে রিক্সা চলে, এটা আইনের মাধ্যমে চলে না, এদের কোনো ট্রেড লাইসেন্স নেই, রেজিস্ট্রেশন নেই, তাই বলি কি আপনি রিক্সাওয়ালাকে ট্রাক দিয়ে বাস দিয়ে মেরে ফেলবেন? ওটা হচ্ছে নৈতিকতার প্রশ্ন। তো ঠিক সেরকম এখন এই যে একটা কাজ যে ঘটলো, এই ভদ্রলোক যে এই এমপি সাহেব যেটা করলেন, আমি তো বলবো যে উনি কিভাবে এমপি হলেন, যে ওনার মাথায় কি দু ছোটার বুদ্ধি আছে যে একটা লোক যার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে আইন প্রণয়নের, মানে ওনার উপরে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নির্ভর করে, সংসদে নিরাপত্তা বিষয়গুলো ওনারা তুলে ধরবেন, দেশের নিরাপত্তা কিভাবে রক্ষা করা হয়, জনগণ নিরাপত্তা কিভাবে ঠিক করা যায়, এগুলো ওনারা তুলে ধরবেন। তাহলে যেই লোকটা নিজে জানেন না, বোকার মতো, আমি বোকা বলবো বা আনস্মার্ট, আপনি যাই বলেন, উনি গিয়ে ঠিক করছেন কি যে যেই রুমের মধ্যে ক্যামেরা লাগানো আছে সেই রুমের মধ্যে উনি ঢুকে পড়ছেন আরেকটা মেয়েকে নিয়ে। আবার আজকে যেটা ভিডিও বেরিয়েছে, উনি একটা হোটেল লবির মধ্যে আরেকটা মেয়ের সাথে ইনলিসিট কাজ করছেন। তাহলে এই লোকটার মাথায় আছেটা কি? এই যে ভাই যেটা বলছিলেন যে কারা লাগালেন সেটা পরের ব্যাপার, সেই প্রশ্ন এখানে অবান্তর। আমার কথাটা হচ্ছে যে উনি এটা করবেন কেন? উনার তো এটা সতর্ক থাকা দরকার যে উনি একজন আইন প্রণেতা, বাংলাদেশের মানুষ নিরাপত্তার জন্য এনাদের দিকে তাকিয়ে থাকে, এই যে ভাইদের দিকেও তাকিয়ে থাকে, বিএনপির ভাইদের দিকেও তাকিয়ে থাকে, সবার দিকে তাকিয়ে থাকে, আমাদের দিকে তাকিয়ে থাকে না। এখন কথাটা হচ্ছে যে এতটুক কি মাথার মধ্যে নেই যে একটা এই আর আপনি যদি নৈতিকতার কথাই বলেন, ওনার বয়স হচ্ছে কত, 71? হ্যাঁ, 71 বা তারও বেশি। কত ভাই? 75। আচ্ছা, তো উনার একটা 18 বছরের একটা মেয়ের সাথে এ ধরনের কি ধরনের একটা বিষয় আপনি বলেন বাংলাদেশের সামাজিক প্রেক্ষিতে? আপনি যদিও যেখানে আসলে আর একটু নিশ্চয় আপনার সাথে যুক্তই করি, আমরা নির্বাচনের আগে উনি গণমাধ্যমে যেভাবে তার ইন্টারভিউতে বলেছেন মেয়েদেরকে কিভাবে চলতে হবে,
যে শালীনতা বজায় রাখতে হ্যাঁ, ওই হবে। তো পর্দা দিয়ে মানে, আড়াল হ্যাঁ, করে উনি কথা সেভাবে বলছেন, কথা বলছেন। এখন ঠিক আছে, ইসলামিয়া ওনার রহমান, আমার মনে হয়েছে এই বিষয়টাকে আমরা বেশি আলোচনা না করে আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে আমরা কিভাবে করব, আমাদের নৈতিকতা, আমাদের যে নৈতিক নেতৃত্ব গড়ে তোলা, যেটা ডিসপ্লে করে গেছেন শহীদ প্রেসিডেন্ট কিন্তু জিয়াউর সেই রহমান, জায়গায় আপনি যে, যেটা হ্যাঁ, ডিসপ্লে আপনি যে করে প্রসঙ্গটা গেছেন। তুলছেন, কিন্তু সেই জায়গায় যখন এই ঘটনাটা প্রকাশিত হলো তখন এই সংগঠনের যে আইটি সেক্টরের বা সামাজিক যোগাযোগ মাধ্যমের যেই ধরেন মানুষজনরা আছে, তারা বিষয়টিকে ভুল ব্যাখ্যা করে যে প্রচার করার চেষ্টা করেছে, তাহলে আপনি দিন শেষে যেই সংস্কার চাচ্ছেন, যে সত্যতা আসলে সামনে নিয়ে আসতে চাচ্ছেন, সেটি তো আসলে দিন শেষে করাটা খুব। দেখুন তানিয়া আপা, ওই যে আমি একটা জিনিস কিন্তু আমাদের শ্রদ্ধাভাজন রোশদ ভাইকে আমি একটু হালকা হলেও রিবার্টাল দিয়েছি। সেটি হচ্ছে যে এটা ওই আদর্শিক কথা আমরা যতই বলি, দিন শেষে আমরা দলকানা, এখান থেকেও আমাদের বের হয়ে আসতে হবে। আমরা যখন টক শোতে আসি, আমরা শুধুমাত্র ওই দলের পারপাস সার্ভ করে বসি। আমাদেরকে কিন্তু এই প্রজন্মকে দেখাতে হবে দ্যাট উই নিড টু ডু সামথিং এক্সট্রাঅর্ডিনারি। এটাই কিন্তু 5ই আগস্টের মূল মন্ত্র ছিল, যে নৈতিক শিক্ষা, মানুষ নিজের স্বার্থের বাইরে যাবে, মানুষ দুর্নীতি মুক্ত হবে, চরিত্র গঠন হবে সমাজের, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। যদিও আমরা বাংলা শব্দের বিপক্ষে অনেক রকমের আরবি ফার্সি শব্দের আমদানি ঘটিয়েছি, আবার মুখে অনেক বাজে স্লোগানও আমরা শুনেছি, যেগুলা আমরা শুনে অভ্যস্ত নই, আমরা বলেও অভ্যস্ত নই। কাজে এই আগামীর প্রজন্মটাকে আমরা যদি কনসোল করতে চাই, তখন আমাদের দলের আইডিওলজি যেটাই থাক না কেন, একজন সুনাগরিক হিসেবে দিন শেষে তো আমরা বাংলাদেশের নাগরিক। তো ওই জায়গা থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের একটা পথ দেখাতে হবে, আর সেই পথটা হচ্ছে ন্যায় বিচার, দুর্নীতিমুক্ত, দলখানা থেকে বের হয়ে এসে দেশপ্রেম, দেশের স্বার্থে কথা বলা, ভবিষ্যৎ প্রজন্মের কাছে নেতৃবৃন্দকে নিজেকে স্যাম্পল হিসেবে ডিসপ্লে করা, যে আই ক্যান বি ইউর আইডল, আই ক্যানট বি ইউর আইডল টু ডু অল দিস থিংস। সো এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ফজলে হোসেন বাবুল, আপনার কথা শুনে আমাদের সবারই ভালো লাগছে, কিন্তু দিন শেষে বাস্তবতা আসলে ভিন্ন। আমরা এ ধরনেরই স্বপ্ন দেখি, রাজনীতি এরকম হবে, রাজনৈতিক ব্যক্তিত্বরা এরকম হবেন, কিন্তু আসলে আমরা ঘুরে ফিরে সেই দল পুরনো বিজয়ী ধারার কারণে তারা সোশ্যাল মিডিয়ায় আসলে সেই রাজনীতির মধ্যেই এখনো পড়ে আছি।